নির্বাচনের বাকি মাত্র মাস দুয়েকের কিছু বেশি। এখনো ধারাবাহিক সংলাপ চলছে এবং আজ চতুর্থ দিন ছিল। 13টি দল অংশ নিল এবং এই 13টি রাজনৈতিক দল তাদের প্রত্যেকের জায়গা থেকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। এই 2 মাসেরও কম সময় বা 2 মাসের খানিকটা বেশি সময় যতটুকুই হোক না কেন, তার মধ্যে প্রস্তাবগুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন করা সম্ভব হবে তো? আমরা একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। আপনাদের দুজনকেই সংবাদযোগে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আজকে সংলাপে ইসির উদ্দেশ্যে যে কথাটা বলেছিলেন তার একটা অংশ যদি আপনাকে কোট করি, তিনি বলেছিলেন যে একবার সাহস করে সিদ্ধান্ত নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকেরা হবেন। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। মানে সন্দেহ নেই এটা একটা ভালো উদ্যোগ হবে যদি ইলেকশন কমিশন এবং সরকারের পক্ষ থেকে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বটা পালন করেন। কিন্তু বাস্তবতা আসলে কি বলে? ইসির কি এত লোকবল আছে? সেটা কি সম্ভব? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাগণ সশ্রদ্ধ সালাম। স্যার বলেছেন একটা জায়গা থেকে যেটা হলে ভালো, কিন্তু নির্বাচন কমিশন এত লোকবল নেই। জি। আর নির্বাচন নিয়ে যত আলোক আলোচনা হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, নির্বাচন কারচুপি হবে কিনা, নানা সন্দেহ। তো আমি 3টা কথা বলি, কিচ্ছু করা লাগবে না। যেহেতু কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেই কারণে এখানে প্রশাসন এত আগ বাড়িয়ে কারোর পক্ষে ভোট সিল মারতে যাবে না, ভোট দখল করতে যাবে না, সহযোগিতাও করবে না। কে ক্ষমতা যাবে এটা অনিশ্চিত। সে কারণে আমি বলি 3টা আইন করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যতগুলি আইন করা হয়েছে নির্বাচন সুষ্ঠু করার জন্য, এই আইন তার ভিতরে আছে। তারপর আমি বলবো যে একটা সবচেয়ে প্রায়োরিটিটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হোক যে নির্বাচন চলাকালীন সময় কোনো প্রার্থী যদি কোনো প্রার্থীর উপরে হামলা করায় বা করে, অথবা তার মিছিলের উপরে হামলা করে, অথবা তার পোস্টার চিনে ফেলে, অথবা তার অফিস পুড়িয়ে দেয়, তাহলে উপযুক্ত যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে তার প্রার্থীদের বাতিল। 2, নির্বাচন দিন যদি কেউ সিল মারে, ভোট কেন্দ্রে আসতে বাধা দেয়, অবৈধ টাকা প্রভাব বিস্তার করে যদি সে জয়লাভ করতে চায়, যদি ধরা পড়ে নির্দিষ্ট কারণ সাপেক্ষে যুক্তি দিয়ে আপনি তার প্রার্থীতে পারেন, তখনই বাতিল। 3 নম্বর, এই সমস্ত ঘটনার পরেও চোখের আড়ালে যদি নির্বাচনে অনিয়ম করে, নির্বাচন করার পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে তাদের ব্যত্যয় ঘটে, পরিষ্কার বলা থাকবে যে তারপরেও প্রমাণ হলে তার সংসদ সদস্য বাতিল হবে, সব সোজা হয়ে যাবে। আচ্ছা, কিন্তু একটা বিষয় কি আপনি খেয়াল করেছেন জনাব হাবিবুর রহমান হাবিব, এখন কিন্তু মানে ফিজিক্যালি অ্যাটাকটা কম হচ্ছে, অর্থাৎ গিয়ে পার্টি অফিসে ভাঙচুর করবে এমনটা খুব কমই হচ্ছে। আপনি হয়তো দেখে থাকবেন এখন যা হচ্ছে বেশিরভাগই ভার্চুয়াল জগতে। আপনি আমার সঙ্গে যে কথা বলছেন সেখানে যদি কোনো রেফারেন্স, কোনো উদাহরণ দেন, শুধুমাত্র সেটুকু কেটে রিলস আকারে ছড়িয়ে দিয়ে আপনাকে কিন্তু হেনস্থা করে ফেলতে পারে একটি মহল। মানে এগুলো আসলে কিভাবে ঠেকাবেন? না, সেই হেনস্থার শিকার তো সবচেয়ে বেশি আমি। জি। এই বাংলাদেশে বিগত সরকার আমলে সবচেয়ে মিথ্যা মামলা, বানোয়াট মামলা, প্রথম সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত ব্যক্তি আমি, আসামি না, সাজাপ্রাপ্ত ব্যক্তি আমি। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, হাবিব, শাহজাহান, লিঙ্কন সব 15 জনের 4 বছরের জেল, 2 বছর 10,000 টাকা জরিমানা, 5,000 টাকা। আমি সেই হাবিব বলছি। এবার আমার বিরুদ্ধে এত অপবাদ চলেছে, দেখেছেন র্যাব আমাকে গ্রেপ্তার করেছে, 7 বস্তা টাকা সহ আরো কোটি কোটি টাকা সিন্ধুক সহ দেখাচ্ছে। এটা মিথ্যা, প্রমাণ হয়ে গেছে তো, এটা মিথ্যা। আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ নিয়ে আসছে কাট পিস করে করে, আমি জানতে চাইছিলাম নির্বাচনের সময় যদি এগুলো আবার ঘটে। নির্বাচন আমি তো বললামই তো, আমার 3টা রকম অপশন লাগছে। তো প্রথমত এটা হলে তার প্রার্থীতা বাতিল প্রমাণ করতে হবে। এটাই জানতে চাচ্ছিলাম যে কিভাবে সেটা প্রমাণ হবে, মানে আমাদের তো টেকনোলজিক্যালি অবশ্যই এখন তো ভিডিও ফুটেজ থাকবে। জি, ভিডিও ফুটেজ থাকবে, সোশ্যাল মিডিয়া কাজ করবে, মিডিয়া কাজ করবে, সেটা দেখার পর তার প্রার্থী তার জবাব দিতে পারবে, ছবি তো কথা বলবে। আচ্ছা, সেই ছবি এবং ভিডিও দুটো তো এআই দিয়ে তৈরি হয় বলা আছে। তারপরেও যদি এর অন্তরালেও যদি কেউ নির্বাচনের নিয়মকানুনের বাইরে যায়, তাহলে তার সংসদ সদস্য বাতিল হয়ে যাবে। ওই ভয়ে তখন আর কেউ কিছু করতে যাবে।
ভোট কাটতেও যাবে না, সিল মারতেও যাবে না, মারামারি করতেও যাবে না, আচ্ছা, আমি এবং আপনার অবৈধ পন্থা অবলম্বন হ্যাঁ, করবে না। আপনার এই বক্তব্যটা আমি আপনার জায়গা থেকে একটা আশাবাদ বা প্রত্যাশা হিসেবে ধরে নিচ্ছি। আমি একটু ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আপনার কাছে আসতে চাই। আজকে জামাত ইসলামের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তা বদলিটা করা হোক, যার তকদিরে যেটা আছে সেটা ঘটবে, এরকম বলা হয়েছে। তার মানে লটারির মাধ্যমে হলে এক ধরনের বিতর্কমুক্ত প্রক্রিয়ায় মাঠ প্রশাসনের কর্মকর্তা বদলি হবে এমন একটা প্রত্যাশা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের তো সব কিছু নিয়ে প্রশ্ন ওঠে, আর লটারি করা হলে সেটা যে প্রশ্নের বাইরে থাকবে এবং এটা নিয়ে যে কোনো রকমের বিশ্বাসযোগ্যতার হানি ঘটবে না, এটা কি আপনি মনে করেন? মানে একটা তো চ্যালেঞ্জ রয়ে যায়, মডেলটা আসলে কি হবে? কোনো দেশকে আমরা রেফারেন্স হিসেবে দেখতে পারি কিনা যারা আসলে এভাবে লটারির মাধ্যমে বদলি করেছে প্রশাসনিক কর্মকর্তাকে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। জি। আচ্ছা, প্রথমে বলে নিই আপনাকে, আইন তো বহু হলো, আইন যা আছে সেটাকে প্রয়োগ করতে হবে। আর এই ইলেকশন কমিশন অনেকটা ছোট জগন্নাথের মতো। কেন ছোট জগন্নাথ বললাম? দেখেন, আপনি রিটার্নিং অফিসার যারা, তারা কি ডিসি, পুলিং এজেন্ট যা যা তার সরকারি কর্মকর্তা, সো ইউনো ডিসি এনারাই হচ্ছেন সবকিছু করতেছেন, এবং এনাদের সবারই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই 15 বছর বা 17 বছর যদি বলেন, এই 17 বছরের সময়কাল। এবং আমরা গত 18 মাসে এই অবস্থার কোনো পরিবর্তন করিনি। সো ডক্টর মঈন সাহেব যেটা বলছেন সেটা আমি সমর্থন করি অন্তরস্থল থেকে, যে আপনি এখনই অ্যাপয়েন্টমেন্ট দেন না রে ভাই, 1 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেন, দিয়ে সেই লোকগুলোকে আপনি রিটার্নিং অফিসার করেন, সমস্যা কি আপনার? আর দ্বিতীয় কথা, আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, দেখেন কেন এই কথাটা জামাত ইসলাম বলছে। গত 3 সপ্তাহে 32 জন ডিসিকে আপনি চেঞ্জ করছেন। আপনাকে এই ক্ষমতা কে দিল? তফসিল ঘোষণার পরে ইলেকশন কমিশন সমস্ত ডিসিদেরকে চেঞ্জ করবে। আপনি এখন সরকার আপনার পছন্দ মতো ডিসিদেরকে দিচ্ছেন কেন? সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম যে প্রস্তাবটা করেছেন সেটা হচ্ছে, ভাই অ্যাটলিস্ট আপনি লটারির মধ্যে করেন, এখানে যে যেখানে যায় যাক, কিন্তু এই যে আপনি পিক অ্যান্ড চুজ করে কাকে যাকে যেখানে ইচ্ছা আমার পছন্দ মতো দিব, দিয়ে মাঠ পর্যায়ে সাজাবো, এই জিনিসটা মনে হয় ঠিক না। এবং এতে আদর্শ কোনো দিন আপনি কোনো ফল পাবেন না, কারণ আমাদের দেশের প্রশাসন তো অলরেডি পলিটিক্যালাইজড, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এখন ফ্রি ফেয়ার ইলেকশন করতে গেলে, আজকে যেটা একটু আগে হাবিব ভাই বললেন, এটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে, অতএব ওনারা করবেন না। আরে ভাই, ওনারা তো নিজেরাই নিউট্রাল না। আর আপনি তো জানেন এই 18 মাসে অনেককেই দলীয়, আমরা তো জানি যে একদিকে ঢেলে গেছে, সরকার যেদিকে ঢেলে গেছে সেই জন্য তো আপনি 32টা ডিসি অলরেডি চেঞ্জ করছেন। সো এই ধরনের কাজ থেকে অ্যাটলিস্ট দূরে থাকার জন্যই এই পরামর্শটা দেওয়া। সেটা কি, যে তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি এখন নতুন নিয়োগ দিতে পারতেন তাহলে সেটা বেটার হতো। আর যদি মন্দের ভালো বলে একটা কথা, সেটাই হচ্ছে লটারির মাধ্যমে দেওয়া, কারণ আপনি যেভাবে পিক অ্যান্ড চুজ করতেছেন এটা তো নিউট্রাল না। আরো একটা কথা বলি, ভোটারের কথাই, এই যে আপনার সংবাদের মাধ্যমে ছিল, দেখেন প্রবাসীদের ভোটারের সমস্যার এখন আপনি সমাধান করেন, তাদেরকে অনলাইনে দিতে বলছেন ভোটারের, সে অনলাইন বেশিরভাগ সময় ডাউন থাকে, এখনো হাফ অফ দা প্রবাসীরা ভোটার হতে পারেনি। সো ইলেকশন কমিশন যে কাজগুলো করা উচিত, সে যদি সে লোকবলের অভাবে না করতে পারে, তাহলে সে যদি লোকাল প্রশাসনের উপর নির্ভর করে ইলেকশন করে, আপনি কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন করবেন? সো আমরা যেটা দাবি করতেছি, বাংলাদেশ মানে মানুষ হিসাবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য জামাত ইসলাম যে প্রস্তাবটা দিচ্ছে, এই প্রস্তাবের অল্টারনেটিভ তো কিছু নাই, কারণ আপনি পিক অ্যান্ড চুজ অলরেডি করছেন। তাহলে বাবা, পিক অ্যান্ড চুজ না করে আপাতত যা আছে তাই দিয়ে তো আপনি ইলেকশন করতে চান। আপনি কি চমৎকার করে বলছেন। শাহরিয়ার কবির, একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা, মানে 13টা দল এই সংলাপে যেহেতু আছে এবং প্রত্যেকটা দলের পক্ষ থেকে মানে ন্যূনতম যদি 2টো করে প্রস্তাবও দেওয়া হয়, তাও 26টা প্রস্তাব সেখানে আসবে। এবং এর মধ্যে আপনাদের দিক থেকে যেটা যৌক্তিক, অন্যান্য রাজনৈতিক দল দেখেও সেটাও যৌক্তিক, সমস্ত যৌক্তিক প্রস্তাবে তখন 26টাই হয়ে যাবে। বাস্তবায়ন করা কি বাস্তবসম্মত হবে? মানে চ্যালেঞ্জটা কি দেখেন? সময় তো দেখেন, আপনি একটা জিনিস দেখেন, 26টা প্রস্তাবে দিলেন, আপনি লটারির মধ্যে দিলে এটার বিরুদ্ধে কি বলবেন? আপনি লটারির মধ্যে দিলে তো কেউ জানতেছে না, যার যেখানে ভাগ্য আছে সে সেখানে চলে যাচ্ছে, তাহলে এই অবজেকশনটা দিতে পারবেন না ও অমুকটা অমুক দলের ছিল। আপনি এই যে আমি বললাম যে 32টা উদাহরণ দিলাম, এই 32টার বিরুদ্ধে যে অভিযোগ, এরা সবাই বিএনপির, তাহলে এই অভিযোগটা তো অ্যাটলিস্ট হবে না।
বা না অমুকে না না, না, এনসিপি। আপনাদের যে প্রস্তাবটা, আমি কিন্তু সেই প্রস্তাব নিয়ে কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের। বললাম, জি কারণ আপনি 26টা না, আপনাকে ইলেকশন করতে গেলে জি। আপনাকে অনেকগুলো, এই যে আপনি সুপারিশগুলো পাচ্ছেন, এই সুপারিশের ভিত্তিতেই তো আপনাকে কাজগুলো করতে হবে, এবং সেটা সম্ভব গতিতে করলে হবে না। এই যেমন বললাম আমি প্রবাসীদের ভোটাধিকার, এগুলো আপনাকে তাড়াতাড়ি করতে হবে। যেমন আজকে এনসিপি বলছে যে যাদের বয়স ভোটের দিনে 18 হবে তাদেরকেও ভোটার করতে হবে। তার মানে কি এখন আর কি সেই সময় আছে নতুন করে ভোটার লিস্ট করার? সো আপনাকে প্র্যাকটিক্যাল যে সলিউশন আছে সেইগুলো দিতে হবে, যে এগুলো প্র্যাকটিক্যাল একটা আদর্শ ভোট করার জন্য, একটা উৎসব মুখর ভোট করার জন্য। আরপিও সংশোধনেরও এখন সময় নাই, আপনি গত সপ্তাহে নির্বাচনী বিধিমালাও দিয়ে দিয়েছেন। সো আপনাকে এর আঙ্গিকে কিভাবে আপনাকে একটা ভালো ইলেকশন, এটা পলিটিক্যাল পার্টি ছাড়া তো আপনি পারবেন না রে ভাই। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেমন হাবিব ভাই বললেন আইন করে না, আমাদেরকে এই জিনিসগুলো টাকা খরচ করবে কে? ক্যান্ডিডেট কে? রাজনৈতিক দলের লোক। ভোট দখল করবে কে? ক্যান্ডিডেট রাজনৈতিক দল। সো রাজনৈতিক দলগুলো যদি এই আশাবাদ ব্যক্ত করে না, আমরা এই খারাপ প্র্যাকটিস থেকে এবার সরে যাব, আমরা টাকা খরচ করব না, যেটা ইলেকশন কমিশন বলছে সেই টাকার মধ্যেই থাকবো, জি। আমরা কেন্দ্র লুট করব না, ব্যালট বক্স লুট করব না, এই যে আপনার নৈতিকতা, এই নৈতিকতা যদি আপনার থাকে তাহলে তো ইলেকশন অবশ্যই উৎসব মুখর হবে। আর আপনি যে পয়েন্টগুলো বললেন এটা নিয়ে একটু শুনে আসি, যেন হাবিবুর রহমান ভাই আপনি শুনলেন, মানে শুরুটা আপনি খুব ভালো করেছিলেন যে আসলে যেহেতু একটা নিরপেক্ষ সরকারের অধীনেই এই নির্বাচনটা হতে যাচ্ছে, কাজে বিগত সময়ের মধ্যে যে অস্থিরতা আমরা দেখেছিলাম সেটা আমরা এবারে দেখব না। কিন্তু মুশকিল হচ্ছে সেই ছাপ, সেই সময়ে যারা ছিলেন তাদের অনেকেই তো এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন, সেটা কতটা মাথা ব্যথার কারণ হতে পারে? আচ্ছা, একটা জিনিস আপনাকে আমি একটা প্রশ্ন করি। জি প্লিজ। রাতারাতি কি আপনি রিটার্নিং অফিসার বানাতে পারবেন? যারা এখন চাকরি করে তাদের মধ্যে থেকে তো আপনি বানান, জি তাহলে কি হল? রাতারাতি ডিসিও বানানো যাবে না, রাতারাতি এসপিও বানানো যাবে না। রাতারাতি টাইম ফ্রেমটা কেমন? মানে এক মাস কি রাতারাতি খুব বেশি হয়ে যাচ্ছে? আপনি কাকে বানাবেন? নতুন করে অ্যাপয়েন্টমেন্ট আপনি দিবেন, নতুন করে ইন্টারভিউ নিয়ে নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাকে কি রিটার্নিং অফিসার বানাবেন, জি না তাকে কি এসপি বানাবেন? তা তো না। যারা আগে থেকে হয়ে আসছে, প্রমোশন পেয়ে, তাদের দিয়েই করবেন। একটা জিনিস আপনাকে বলি, অভিজ্ঞতা একটা ব্যাপার। জি একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে মানুষ টেন সেশনের কথা বলে, ভারতে এত সুন্দর নির্বাচন করেছেন। তা আমাদের বাংলাদেশে 4টা টেন, একটা যদিও পরে সেনাশাসিত সরকারের কারণে তারা নিয়মটা রাখতে পারে নাই। 86-এ যে দেশে চৌকুর সেনাবাহিনী, চৌকুর পুলিশ অফিসার, চৌকুর ডিসি সবাই ছিল, ভোট হয়ে গেল, কাটাকাটি হলো, কেন্দ্র দখল হলো। তারপরে যখন আওয়ামী লীগ সব দিয়ে যাচ্ছিল, 48 ঘন্টা ফলাফল বন্ধ ঘোষণা করেছে। এটা দলীয় সরকার নির্বাচন না হলে কি 48 ঘন্টা বন্ধ থাকতো? থাকতো না। এইটা নির্বাচন হলো, একতরফা বিরোধী দল গেল না, তারা সেখানে চলে গেল। এই প্রশাসন, এই নোংরা প্রশাসন, এই নোংরা লোকগুলিকে দিয়েই কিন্তু 91 সালে, 96 সালে, 2001 সালে নির্বাচন হয়েছে। ওই 91 সালে কেউ ভোট কাটতে গেল না, 91 সালে কারো পোস্টার ছিনতে গেল না, 91 সালে কোনো প্রার্থী আহত হলো না, 91 সালে কোনো প্রার্থী গ্রেপ্তার হলো না। মানে ওই সেন্সে বলতেছি, এই যে কেন নিরপেক্ষ সরকার ছিল, যে প্রশাসন 48 ঘন্টা ভোট গণনা বন্ধ রেখে সরকার দলকে জিতে, জাতীয় পার্টিকে জিতে দেয়, 7,000 কাছে 70,000 7,000 করে, সেই দেশে সেই অফিসারে কিন্তু 91 সালে নির্বাচনটা। তার মানে মোটা দাগে আপনার বক্তব্যটা হচ্ছে যেহেতু হাতে দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে সবচেয়ে বড় শয়তানটাকেও যদি আপনি যদি বসায় দেন, রিটার্নিং অফিসার বানায় দেন, সেও এখানে কাজ করতে পারবে না। বক্তব্য স্পষ্ট। জি জি জনাব শাহরিয়ার কবির, আপনার কাছে সব এই জন্য বলি যে জামাত ইসলাম যে কথাটা বলেছে, মাঠ পর্যটনের সবই বিএনপি এমন না। এখন এখানে যারা ছিল বিগত সরকারের সময় যারা চাকরি করেছে, আজকে আমরা বিভিন্ন জায়গায় যেমন জানতে পারি যে এটা জামাত, বিশ্ববিদ্যালয়ের ভাইস এটা জামাত, শিবির, শুনতেছে না। এরা যদি আগে থেকে প্রমাণিত থাকতো, তাদের পরিচয় গোপন না রাখতো, তাহলে তো চাকরি থেকে অনেক আগেই বিদায়। বুঝতে পারছি আপনার বক্তব্যটা স্পষ্ট। হ্যাঁ, আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি একটু এস এম শাহরিয়ার কবির আপনার কাছে একটু আসতে চাই। মানে আপনি শুনলেন রাতারাতি শব্দটা বললো, যে রাতারাতির আসলে নতুন করে নিয়োগ দেয়া একটা অভিজ্ঞতাও ব্যাপার, এবং সেটাকে একেবারে সচল করাটাও একটা চ্যালেঞ্জিং, যে কারণে আপনারা হয়তো ফিল করেছেন এই জায়গা থেকে লটারির প্রস্তাবটা করা হয়েছে। লটারির মডেলটা আসলে কি হবে? মানে লটারিটা হবে এবং সেখানে কোনো প্রশ্ন উঠবে না, এরকম কোনো মানে
সব রাজনৈতিক দলগুলো সেটা মেনে নিবে, এরকমও কি পরিবেশ হবে? আমরা তো ঐক্যমত্য কমিশন দেখেছি। ভাইরে, আল্লাহ সবাইকে খুশি করতে পারেনি, আর আমরা তো মানুষ, সবাইকে জি। আপনি খুশি করতে পারবেন। তবে আপনাকে একটা জিনিস বলি, এই ডক্টর মঈন পরিকল্পনা মন্ত্রী ছিলেন এবং তিনি জানেন কিভাবে এই প্রশাসনকে চালানো হয়েছে। আর আমার মনে হয় আমাদের হাবিব ভাই আমার চেয়েও অনেক অভিজ্ঞ সে, এবং সে না জেনে না বুঝে একটা কথা বলবে তা মনে হয় না। আপনাকে একটা জিনিস দেখেন, ডিসি সাহেব সবসময় ছিল হচ্ছে চিফ রিটার্নিং অফিসার। আপনি যদি এখন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোন সচিবকে যদি পাঠায় দেন, আপনি কি করে রিটার্নিং অফিসার হিসাবে ওই জেলায়, কি সমস্যা? ভাই যে বললো, আপনি যে বললেন অভিজ্ঞতার কথা, আরে ভাই এই লোকগুলো তো আছে। মৎস্য সম্পদ যে ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসার, তাকে আপনি রিটার্নিং অফিসার বানান, কারণ এক্ষেত্রে এসপিডিসি চেঞ্জ করতে হচ্ছে না। আপনি ডিসি মানে কি ডিপটি কমিশনার, আপনি জেলায় ওখানে লিখে রাখলেন জেলা প্রশাসক, আপনি জেলা প্রশাসক। এই যে প্যাটার্নটা উনি জানে। দেখেন, এক একটা গল্প বলে শেষ করে দিই। এরশাদ সাহেবের সময় এরশাদ সাহেব বলছিল আমি রাজনৈতিক দল করব, এই প্রশাসনের লোকেরা বলছিল আপনার রাজনৈতিক দল করার কোনো দরকার নাই প্রেসিডেন্ট সাহেব, আপনি ভোট করবেন, ভোট কাটবো কে, সিল মারবো কে, যা ভোট হয় হোক, আমি প্রিজাইডিং অফিসার, আমি ঘোষণা দিয়ে দেবো আপনি ইলেকশন জিতে গেছেন। 5 বছর ধরে মামলা হোক, এই মামলা শেষ হতে হতে আপনার টার্ম শেষ হয়ে যাবে। সো দ্যাটস উই হ্যাভ সিন। সো ভাই যে কথা বললো, আবার ভাই আবার একটু খোঁচাও দিল গুপ্তর কথা। গুপ্ত টুপ্ত নাই আপনার, আমরা এটা জানি, আমরা বলে দিচ্ছি কোথায় কোথায় বিএনপি কে আছে। সো এই যে কথা হলো লটারির কথা হলো, আপনি এখানে প্রধান উপদেষ্টা, আপনি সুন্দর মতন আপনার সংস্থা সচিবকে ডাকবেন, ডেকে ওখানে লটারি করে দিয়ে দিবেন যে কাকে কোথায় দেওয়া যায়। লটারিটা কি হবে, খালি ডি সাহেবের নাম থাকবে না, এখানে আপনি লাইভ স্টক অফিসারকে দেন, আপনি ইঞ্জিনিয়ারকে দেন, আপনার যুগ্ম সচিবকে দেন, যে তারা ফর সাম টাইম বিং। আর একটা জিনিস ভাই যেটা বলছিলেন, দেখেন শাহাবুদ্দিন সাহেবের আমলে কেন এই একটা ইলেকশন, শাহাবুদ্দিন, লতিফুর রহমান, হাবিবুর রহমানের সময় ইলেকশন কেন এমন হয়েছিল? লতিফুর রহমান সাহেবের ডায়েরি পড়ে দেখেন, উনি 3 মাস হোমওয়ার্ক করছিল এবং সমস্ত ডিসি এসপি সবার সম্পর্কে তার একটা রাইটিং এর লেখা আছে, আই হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। এবং হোমওয়ার্ক করে সে ইলেকশনে যখন আসলো, প্রথম দিনে 64 জেলার এসপি এবং ডিসি কে চেঞ্জ করে সে সচিবালয় থেকে নতুনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। সো আমি যে কথাটা বললাম, এটা অভিজ্ঞতা থেকে, অতীত থেকে বুঝতে পারছি। লটারির কথাটা হচ্ছে লটারির কোন নতুন হ্যাঁ, আসলে যে দুটো বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করছিলাম, সেই দুটো বিষয় নিয়ে একটা ধারণা মোটামুটি হয়ে পেলাম, এবং সময়টা থাকলে আলাপটা দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ।